ওনাকে সঙ্গে করে নিয়ে যাও। কিছু পরীক্ষার নির্ধারণ করেছি, সেগুলো সম্পূর্ণ করে রিপোর্টগুলো আমার কাছে নিয়ে এসো। তারপর আজিনের পানে ফিরে স্নিগ্ধ কণ্ঠে বলেন, তো মিসেস শিকদার, তাহলে আপনি ওনার সঙ্গে যান। আজিন কিছু না বলে মাথা হেলিয়ে সম্মতি জানায়। তারপর ধীরে ধীরে নার্সটির পেছনে পা বাড়ায়। একটু পর অমিতও বেরিয়ে যায় কেবিন থেকে। প্রায় 1 ঘন্টা পর নার্সটির সঙ্গে আজিন ফিরে এলো কেবিনে, হাতে ধরা কয়েকটি রিপোর্ট। নার্সটি নিঃশব্দে ডাক্তারের দিকে বাড়িয়ে দিল। তিনি তা গ্রহণ করলেন। অভিনিবেশ হয়ে একে একে সব রিপোর্ট উল্টে পাল্টে দেখতে লাগলেন। কেবিন জুড়ে এক নিস্তব্ধতা, শুধু কাগজ উল্টানোর ক্ষীণ শব্দ। ঠিক তখনই কেবিনের দরজা আবার খুলে গেল। আমি ধীর পায়ে ভেতরে ঢুকলো। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ডাক্তার একবার তার পানে চোখ তুলে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক মুচকি হাসি ফুটে উঠল, চোখে রঙিন দীপ্তি। হালকা দুঃখে ভরা স্বরে বলেন, তাহলে বলুন মিস্টার শিকদার, মিষ্টি খাওয়াতে পছন্দ করেন তো? আপনার বাসায় গিয়ে খেয়ে আসবো নাকি আপনি আমার বাসা পাঠিয়ে দিবেন? প্রশ্নটা এমন হালকাভাবে বলা হলো, কথাটা ছিল রহস্যময়, যার গভীরতা অনেক। অমিত খানিকটা চমকে গেল, চোখে বিস্ময়, কপালে ভাঁজ। আজিনও হতবাক, কি বলছে ডাক্তার? কথার অর্থ যেন কারোর স্পষ্ট নয়। অমিত ধীর কণ্ঠে ভুরু কুঁচকে বলে ওঠে, সরি মিসেস, আমি ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। ডাক্তার এবার গম্ভীর হলেন, একটু ঝুঁকে এলেন সামনে পানে। মুখে মৃদু হাসি ছায়া থাকলেও চোখে গভীর বার্তা। শান্ত স্বরে বলে ওঠেন, আপনি বাবা হতে চলেছেন মিস্টার শিকদার। আপনার ঘরে নতুন একটি প্রাণ, নতুন একটি অতিথির আগমন ঘটেছে। সময় যেন দাঁড়িয়ে গেল। অমিতের বুক ধক করে উঠল, গলা শুকিয়ে এলো, শব্দ থেমে গেল, হৃদস্পন্দন যেন ভুলে গেল তার নিজস্ব ছন্দ। চোখে বিস্ময়ের ছাপ, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। মাথায় ভেতর কেবল ডাক্তার বলা শব্দগুলো ঘুরছে। আপনি বাবা হতে চলেছেন। এদিকে আজিনের মুখও নিঃশব্দ স্তব্ধতা, চোখে অপার বিস্ময়। দৃষ্টি তার অনির্বাচনীয়। চোখের সামনে এই কথাগুলো মানে ঝাপসা হয়ে বসে ওঠে। চোখের সামনে এই কথাগুলো মানে ঝাপসা হয়ে ভেসে ওঠে। বিশ্বাস, অবিশ্বাস, বিস্ময় সব মিলিয়ে এক ধরনের বোধহীনতায় আছে সে। অজানা অনুভব, অনাগত জীবনে স্পর্শ আর অতৃপ্ত আত্মার হাহাকার মিশে গেল এক অপূর্ব আবেগে। রুমে নেমে এলো এক ধরনের স্তব্ধ বিস্ময়। এক নতুন এক অধ্যায়ের দরজা খুলে গেল। সেখানে রয়েছে বিস্ময়, দ্বিধা আর এক অপূর্ণ সম্পর্কের অজানা দিশা। তখনই বেজে উঠল আজিনের মোবাইলের রিং। স্ক্রিনে তাকিয়ে দেখে প্রথমবার না হওয়ার অনুভূতি মুহূর্তে নিজের মায়ের ফোন। দেরি না করে আজিন চেয়ার ছেড়ে উঠতে উঠতে ডাক্তার পানে তাকিয়ে বলে ওঠে, এক্সকিউজ মি ম্যাম। তারপর অমিতের পানে একবার তাকে মোবাইল হাতে কেবিন হতে বেরিয়ে যায়। খানিকটা সময় পর আজিন মায়ের সাথে কথা বলা শেষ করে কেবিনে ফিরে আসে। সে পাশে বসতেই অমিত কিছু না বলে হঠাৎ চুপচাপ গম্ভীর মুখ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চোখে একটা অদ্ভুত ভাব, ওটা খুশি নাকি ভুলের আফসোস ঠিক বোঝা গেল না। পা ফেলে ধীরে ধীরে দরজার পানে যেতে শুরু করলো। তারপর একদমে দরজা খুলে কেবিন থেকে বেরিয়ে গেল। আজিন আর ডাক্তার দুজনে চুপচাপ বসে ওর চলে যাও দেখছে, কেউ কিছু বলছে না। একটু পর আজিনও উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। কিন্তু ততক্ষণে অমিতকে সে হারিয়ে ফেল। তাকে ফোন দেওয়ার মতো মোবাইলের টাকাও নেই আজিনের। সে হাসপাতালে এখানে সেখানে, করিডোরে, লিফট, সিঁড়ির পাশে যত জায়গা সম্ভব সব জায়গায় খুঁজতে লাগলো অমিতকে, কিন্তু কোথাও তাকে দেখা গেল না। শেষে ক্লান্ত হয়ে আজিন বাইরে গাড়ির পার্কিংয়ের পানে পা বাড়ালো। তাদের গাড়ির কাছে এসে জানালার ভেতর তাকাতেই দেখলো অমিত ভেতরে আরাম করে বসে বোতল থেকে গদগদ করে পানি খাচ্ছে। আজিন দরজা খুলে সিটে বসলো। অমিত বোতলের ক্যাপ লাগিয়ে সেটাকে রাখছে। আজিন হালকা অভিমানী হয়ে বলল, আপনি হঠাৎ কিছু না বলে কেন চলে এলেন? অমিত সহজ গলায় বলে, পানির পিপাসা পেয়েছিল তাই পানি খেতে এসেছি।
আজিন একটু কষ্ট নিয়ে বলে। আপনি জানেন আমি ভেতরে আপনাকে কত জায়গায় খুঁজেছি। অমিত কিছু না বলে গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করলো, তারপর বলে, তোমার বলা শেষ হলে এখন যাই। এ কথা বলে সে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আজিনের প্রতিবাক্য শোনার আর অপেক্ষা করলো না, মুখ ঘুরিয়ে একবারও তাকালো না। আজিন হতভম্ব হয়ে বসে রইল, কিছু বলতে গিয়ে থেমে রইল। বুঝে ওঠার আগেই গাড়ি চলতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই তার মন চলে গেল নিজের ভেতরে বেড়ে ওঠা সেই নতুন প্রাণটার পানে। মুখে এক ফালি মৃদু হাসি ফুটে উঠল, শাড়ির উপর দিয়ে নিজের পেটে আলতো করে হাত রাখলো। মনে হচ্ছে এই ছোট্ট প্রাণটাই এখন তার সব কিছু। চারপাশের অভিমান, রাগ, অশান্তি সব কিছু যেন ভুলে গেল সে। শুধু ভাবতে লাগলো ছোট্ট প্রাণটার কথা, যার অস্তিত্ব এখন তার শরীর জুড়ে। আর এদিকে অমিত গাড়ি স্টিয়ারিংয়ে হাত রাখলো। তার মন কোনো এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে নিজের ভেতরে কোন অস্থির চিন্তার সঙ্গে লড়ছে সে। কিন্তু আজিনের সেই দিকে খেয়াল নেই। সে এখন শুধু একজন মা, নিজের সন্তানের স্বপ্নে ডুবে থাকা এক গভীর ভালোবাসার মানুষ। নগরের ব্যস্ততা, কোলাহল সব কিছু পেছনে ফেলে সাই সাই করে ছুটে চলা গাড়ি হঠাৎ এক ঝাঁকুনিতে থেমে গেল একটা সেতুর উপর। বাস্তবতায় ফেরার মতোই ব্রেকে সামনে ঝুঁকে পড়ে আজিন। বুকের ভেতরটা ধক করে ওঠে। এক ঝলকে তাকালো অমিতের পানে। অমিত কোনো কথা না বলে দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। সামনে কয়েক কদম হেঁটে গিয়ে সেতুর রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে রইল। নদীর জল ঢেউ তুলছে না, তবুও যেন এক অদৃশ্য স্রোতে টেনে নিয়ে যাচ্ছে তাকে। আজিন গাড়ি থেকে চুপচাপ তাকিয়ে রইল তার পানে। কিছুটা সময় পর সেও ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। সব ধীন পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো অমিতের পেছনে। চেহারায় দ্বিধা, তবুও সাহস করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কিছু কি হয়েছে? অমিত কোনো সাড়া দেয় না। আজিন দাঁড়িয়ে থাকে প্রতি উত্তরের অপেক্ষায়। প্রতি উত্তর না পেয়ে আজিন নরম অথচ দৃঢ় কণ্ঠে আবার বলে, আপনি শুনছেন তো আমার কথা? অমিত ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। তার চোখে যেন অনুভূতি, অভিযোগ, ভালোবাসাহীন অথচ পাথরের মতো তীব্র। তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, তুমি খুশি তো? আজিন কিছু বুঝে ওঠার আগেই মাথা নাড়ে, হালকা নাজুক হেসে মাথা নিচু করে বলে, হ্যাঁ, খুব। অমিত চোখ সরিয়ে নেয়, হেসে ফেলে একটা নির্দয় কর্কশ হাসি। চোখে তার অন্ধকারের ঝাঁপি খুলে যায়। শান্ত গলায় বলে, কিন্তু আমি না। চোখ তোলে আজিন অমিতের মুখের পানে তাকায়। তার হাসি মিলিয়ে মুহূর্তে মুখ ফ্যাকাশে হয়ে যায়। অমিত ভারী গলায় বলে চলে, সত্যি তো এটা? আমি ওই দিন তোমাকে জেদের বসে বিয়ে করেছি। তোমার বোন আমার হৃদয় ভেঙে দিয়েছিল। আমি তাকে আঘাত আর বাবা সম্মান রক্ষা করতে তোমাকে ব্যবহার করেছি। আমি তোমাকে পছন্দ করি না, সেটা তুমিও জানো। রাজশাহীতে ওই দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ছিল একটা দুর্ঘটনা। এটা ঠিক না। আজিনের গলা শুকিয়ে যায়, চোখ জলে ঝাপসা হয়ে আসে। তবু সে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ব্যাখ্যা না দিয়ে একটু স্পষ্ট সহজ ভাষায় বলবেন। আমি এটা চাই না। মানে? অমিত মুখ ঘুরিয়ে নেয়, গলায় এক অদ্ভুত শীতলতা নিয়ে নিচু স্বরে বলে, মানে আমি এই বাচ্চা চাই না। আমি এটার জন্য প্রস্তুত না। এক মুহূর্তে আজিন পেছনে সরে যায়, যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। বুকের ভিতরে কিছু একটা ধপ করে নিভে যায়, যেন তার স্বপ্ন, তার বিশ্বাস, তার ভালোবাসা একটা বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে যাচ্ছে। আর তা দেখে তার চোখের জল নীরবে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আর অমিত দাঁড়িয়ে থাকে পাথরের মতো, নিষ্ঠুর গলে আবার বলে, পরিবারের কেউ এই বিষয়ে জানার আগেই কাল আমরা ডাক্তারের কাছে যাব। আজিনের কণ্ঠে বিস্ময়ের কাঁপন বলে, কেন? অমিতের ঠোঁট থেকে ঝরে পড়ে বিষাক্ত শব্দ, অ্যাবর্শনের জন্য। সেই মুহূর্তে আজিন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে অমিতের পানে, শার্টের কলার চেপে ধরে। চোখের জ্বলন্ত রাগের আগুন, চোখ থেকে যেন অশ্রু না বরং আগুনের দাবানল গড়িয়ে পড়ছে। ক্ষিপ্ত কণ্ঠে বজ্রনাথ, আপনার সাহস হয় কিভাবে এই কথা বলার? ছি, আপনি এতটা নীচ, এতটা নোংরা। কথাটা বলে আজিন অমিতের চোখে চোখ রেখে এক মুহূর্ত থেমে যায়। তারপর এক পা পিছিয়ে আসে, চোখ বেয়ে অঝরে ঝরছে জল। কাঁপতে কাঁপতে আজ বলতে থাকে নিজের মনে জমে থাকা অভিযোগগুলো।
প্রথমে আপনি আমায় বিয়ে করলেন, অথচ কখনো স্ত্রীর সম্মান দেননি। নিজের কাছে তো স্বীকার করা দূরে থাক, কখনো কারোর সামনেও বলেননি আমি আপনার স্ত্রী। বরং আপনি এই সত্যটাকে এড়িয়ে লুকাতেই ব্যস্ত। দিনের পর দিন আমি হচ্ছি একটা অপরিচয়বিহীন ছায়া। ওহ, ভুল বলে ফেললাম। আপনি তো আবার মহান। আপনি আমায় পরিচয়হীন আশ্রিতা হিসেবে বাড়িতে রাখেননি, আমার পরিচয় তৈরি করেছেন। রনি ভাইয়ার ছোট বোন, এই পরিচয়টা যে আপনার তৈরি করা সেটাও আমি অনেক আগেই বুঝতে পেরেছি মিস্টার অমিত শিকদার। তবুও কখন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করিনি। আপনি আমায় ভালোবাসেন না, কিন্তু কারণ ছাড়াই এতটা ঘৃণা করেন যে আমার নামটাও আজ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেননি। হয়তো আপনি আজ পর্যন্ত আমার নামটাও জানেন না। বাড়িতে থাকা একটা পালিত পশুকেও তো মানুষ তার জাত তুলে ডাকে না, তার একটা সুন্দর নাম দিয়ে তাকে সেই নামে ডাকে। আমি কি পশুর থেকেও অধম যে আমার নির্দিষ্ট কোনো নাম হয় না? আপনি আমায় কখনো মেয়ে ছাড়া কথা বলেন না, আমি সেটা মেনে নিয়েছি, মনে এই প্রত্যাশা নিয়ে হয়তো সময়ে আপনাকে বদলাবে। আমি প্রতিদিন আপনাকে বুঝতে চেষ্টা করেছি, আপনাকে নিজের ভালোবাসা দিয়েছি, আপনার প্রতিটি রাগ অপমান সহ্য করেছি, অথচ আপনি শুধু নিজের অবহেলা, অপমান, ধমক, অভিযোগের পাহাড়। শুধু তাই না, আপনি আমায় ব্যবহার করেছেন ঠিক একটা মোমের পুতুলের মতো, যার মন নেই, যার ওপর যেভাবে ইচ্ছে সেভাবে টর্চার করা যায়। আমি প্রতিদিন আপনার রুম গুছিয়ে রাখি, আপনার বিছানায় রেখে যাওয়া ভিজে তোয়ালে ছাদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রাখি, আপনার পছন্দ অপছন্দ মেনে চলি। সেগুলো আপনার চোখে পড়ে না? আপনার চোখে পড়ে আমার ভুলগুলো, যার কারণে আপনি কথা শোনাতেও একবারও ভাবেন না। আপনি ভুল করেন তো আমি প্রতিবারই ভুল না করেও ক্ষমা চাই। আপনার সব ভুল ক্ষমা করে দিয়ে আমি সব সময় নিজেকে দোষ দিয়েছি, শুধু এই বিশ্বাসে যে আপনি কষ্টে আছেন। কিন্তু আজ বুঝেছি আপনি কষ্টে নেই, ছিলেন না। আপনি কষ্টে থাকবেন কেন? আপনার তো মন বলেই কিছু নেই, আপনি নিষ্ঠুর। কি চেয়েছি আমি আপনার কাছ থেকে? শুধু একটু সম্মান আর স্ত্রীর অধিকার ছাড়া আপনার ভালোবাসা, ওইটা থাকুক না অন্য কারোর জন্য, ওইটা আমার লাগবে না। আজিনের চোখ টলমল করে ওঠে জল ভরে, অথচ তার মুখ বন্ধ নেই। আমি ভেবেছি আপনার ভাঙা মন আমি সারিয়ে তুলবো। আমার বোন আপনাকে যেমন ভাবে ভেঙে গেছে, আমি ঠিক সেই জায়গায় নিজের ভালোবাসা দিয়ে জোড়া লাগাবো। কিন্তু না, আপনি কখনো আমাকে সেই সুযোগ দেননি, আপনি কখনোই আমাকে বোঝেননি। আজ মনে হচ্ছে আমার বোন সেদিন আপনাকে ছেড়ে গিয়ে ভুল করেনি, কারণ আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আজিন থেমে হাঁপায়। এক মুহূর্তে চুপ থেকে কান্না গোপন না করে দুহাত দিয়ে চোখ মুছে, কণ্ঠের তীব্রতা এবার আশ্চর্য শান্ত, অথচ রক্তজড়। আপনাকে সুযোগ দিয়ে আমি আপনার প্রতিটি অপমান, অবজ্ঞা, অবমাননা সহ্য করেছি, আর আপনি ভেবে নিলেন আমি দুর্বল? না, আপনার ভাবনা ভুল। আপনার সঙ্গ ছাড়া আমি আমার বাচ্চাকে একাই ভালোবেসে জন্ম দিব। আমার গর্ভের এই সন্তানের জন্য আমি দায়ী, আপনি না। কারণ সেদিন আমি আপনার ক্ষণিকের মোহটাকে ভালোবাসা ভেবে, ভুলটাকে ভুল ভেবে গ্রহণ করে আপনার ডাকে সাড়া দিয়েছি, যেটা আমার উচিত হয়নি। ভুল যেহেতু আমিই করেছি, তাহলে আমি নিজেই সব ঠিক করে দিব। এভাবে আপনার জীবন নষ্ট হতে পারে না। আমি আপনাকে আর বেঁধে রাখবো না। আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না। আপনি আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন। এখন আবার আমার যেই সন্তান এখনো পৃথিবীর আলোই দেখেনি, আপনি তাকে মুছে ফেলার কথা বলছেন। আপনার মতো নোংরা মানুষের সাথে আর যাই হোক নিজের জীবন ভাগ করে নেওয়া সম্ভব না। আজিন চোখ তুলে তাকায় অমিতের পানে, এবার গলে অদ্ভুত এক শান্তি, এক নীরব প্রতিজ্ঞা। দৃঢ় শান্ত কণ্ঠে বলে, আপনি আমায় সময় দিন, এই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত শুধু সেইটুকুই সময় দিন। তারপর আমি আপনাকে মুক্ত করে চলে যাব, এমন দূরে যেখানে আমার ছায়াও আপনাকে স্পর্শ করবে না। আমার সন্তানের মধ্যেও থাকবে না আপনার কোনো নাম, কোনো অধিকার। আপনার জীবন থেকে মুছে যাবে আমাদের অস্তিত্ব। অমিতকে কিছু বলার সুযোগ না দিয়ে একদমই নিজের মনে চাপা থাকা কষ্টগুলোকে বলে চোখ মুছতে মুছতে আজিন গাড়ির পানে পা বাড়ায়। একটু গিয়ে থেমে পিছন ফিরে তাকায় শক্ত গলায়, অথচ কণ্ঠে অনাবিত বিষাদ বলে, আর হ্যাঁ, ডেলিভারির সময় বাবার হিসেবে আপনার নামটা দেওয়ার চেষ্টা করবেন না। আজকে আপনি সেই অধিকার মাথার চক্কর দিয়ে ওঠে আজিনের। মাথায় হাত দিয়ে থেমে থেমে বলে, হারিয়েছেন।
দূর থেকে আজিনকে হেলতে দুলতে দেখে অমিত দৌড়ে আসে, ছুটে আসে তার পানে। আজিনকে ধরতে যাবে, তখনই আজিন হাত ইশারায় থামিয়ে দিয়ে বলে, ধরতে হবে না মিস্টার শিকদার, আমার নিজেকে নিজে সামলে নিতে দিন। অমিত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, নীরব নিঃশ্বাস, একাকী। তার চারপাশের সময় যেন জমে উঠেছে। আজিন ঘুরে যায়, তার হেঁটে যাওয়া পায়ে যেন ছিঁড়ে ফেলছে, তার হেঁটে যাওয়ার পায়ে যেন ছিঁড়ে পড়ছে সমস্ত ভরসার বন্ধন। গাড়ির দরজা খুলে উঠে বসে চুপচাপ। শুধু সেতুর নিচে নদীর গর্জনা, তার বুকের কান্না দিনের আলোর আকাশে মিলিয়ে যায়। পরের দিন সকালবেলা, কাল থেকে যখনই অমিতের বলা কথাগুলো মনে পড়ছে তখনই কেঁদেছে আজরিন। রাতেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এখন সকালবেলায় আজরিনের চোখ শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা ভারী। গভীর কষ্ট নিয়েই ঘুম ভেঙেছে তার। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের পানে। পাশে অমিত ঘুমিয়ে আছে, মুখে কোনো ভাব নেই। দুজন একই বিছানায়, কিন্তু তীব্র দূরত্বে। গতকালের ওই সময়টার পর থেকেই অমিত আর আজিনের সাথে কোনো মুখোমুখি সংঘর্ষ বা আলাপ হয়নি। চোখাচোখি হলো, আজিন পুরোপুরি অমিতকে ইগনোর করেছে। অমিতও বলে যে কোনো অস্তিত্ব রুমে ছিল সেটা তার চোখে পড়েনি। আজিন ধীরে ধীরে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আজ আর সে প্রতিদিনের মতো অমিতকে ডেকে দেয়নি। ঘণ্টাখানিক যেতেই আজিন আবার উপরে নিজের রুমে চলে আসে। ভার্সিটিতে আজ তার প্রথম ক্লাস, তাই নিশ্চুপ ধীরে ধীরে তৈরি হতে থাকে। অমিত তখনও বিছানায়। আজিনের প্রতিটি পদাচরণ শব্দে সে সতেজ জেগে আছে, তবু উঠছে না। ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর সম্পূর্ণ তৈরি হয়ে আজিন নীরবে রুম থেকে বেরিয়ে যায়। নিচে ড্রাইভার গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে গিয়ে গাড়িতে উঠে পড়লে ড্রাইভার গাড়ি ছাড়ে ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 25 মিনিটের রাস্তা। গাড়ি ডিপার্টমেন্টের কাছাকাছি পৌঁছাতে আজিন ড্রাইভারকে বলে, কাকা, এখানে নামিয়ে দিন, বাকিটা পথ হেঁটেই চলে যাব। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে আজিন, ধীরে মন্থর গতিতে। পিছনে তার চুলে মৃদু আলো ছায়া খেলে যাচ্ছে। অন্যমনস্ক ভঙ্গিতে অনাড়ম্বর আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে সে বিবিএ ভবনের পানে। এভাবে কয়েকবার সামনে যেতে দেখে 3-4 জন ছেলে দাঁড়িয়ে হাসি ঠাট্টায় মগ্ন। তাদের কাছ থেকে ভেসে আসা হাসির আওয়াজ আজিন তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আজিনের কাছে পৌঁছাতেই আচমকা তাদের হাসির মাঝে থেকে কাটাসুর শব্দ ভেসে আসে। এই ললনা, এদিকে আসো। আজিন থমকে যায়, চোখ তুলে তাকায়। সামনে 3 জন ছেলে, একজন দাঁড়িয়ে আছে, বাকি 2 জন ছেলের কাঁধে হাত রেখে কেতাদুস্তর ভঙ্গিতে সামনে ঝুঁকে, চোখে ঠাট্টার ঝিলিক, ঠোঁটে কুটিল হাসি। আজিন শান্ত ভঙ্গিতে চারপাশে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, আমায় ডেকেছেন? একজন ছেলে, যে 2টি ছেলের কাঁধে ভর করা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল, সে সামনে এগিয়ে আসে। তার সাথে পিছন পিছন ওই 2টি ছেলেটি চোয়াল উঁচিয়ে কণ্ঠে মজা মিশিয়ে বলে, জি পাখি, তোমাকেই ডাকছি। আশেপাশে তো আর কোনো পাখি চোখে পড়ছে না। আজিনের বুক ধুকপুক করে বাজছে। সে জানে ক্যাম্পাসের প্রথম কয়েকদিন এমন হয়, তবে সে এখনকার জন্য প্রস্তুত ছিল না। সে ভালোভাবে ছেলেগুলোর মুখের পানে তাকে নিঃশ্বাস টেনে ঠান্ডাভাবে বলে, কি বলবেন ভাইয়া? হ্যাঁ। ছেলেটার চোখে কোমলতা, মুখে মেকি ভদ্রতা। বলে, ফার্স্ট ইয়ার। জিন মাথা নাড়ে। ছেলেটার ঠোঁট বেঁকিয়ে যায়, মুখে শয়তানি হাসি। বলে, তাই তো বলছিলাম, ক্যাম্পাসে এত সুন্দর পরি থাকতে এতদিন কেন চোখে পড়েনি। এই তো বুঝেছি, তুমি একেবারেই নতুন পাখি। আজিন বিরক্ত হলো ভদ্রতা রেখে বলে, সরি ভাইয়া, যদি কিছু দরকারি কথা বলার থাকে বলুন, আমার ক্লাস আছে, যেতে হবে। ছেলেটার মুখে তখনও বাঁকা হাসি, ভুরুজোড়া সংকুচিত করে বলে, আহ, এত তারা কিসের? কিরে দোস্তরা, দেখোস না আমার পাখি তারা দিয়ে উড়ে যেতে চাইছে। কিন্তু বেবি দেখো, আমরা তোমার সঙ্গে একটা ছোট্ট গেম খেলতে চাই, একেবারে ইনোসেন্ট গেম। আজিনের গলা একটু কঠিন হয়। বলে, কি গেম ভাইয়া? উফ, এত ভাইয়া ভাইয়া ডেকো না তো, হার্ট ফুটো হয়ে যাচ্ছে তো। হার্টের রোগী বানিয়ে ছাড়বে নাকি? কথাটা বলে ছেলেটি তার পাশে থাকা আরেকটা ছেলেকে বলে, দোষ, কার্ড দুটো বের করতো। ছেলেটা তার বন্ধুর হাত থেকে কার্ড দুটো নেয়, হাতে নেড়ে ছেড়ে গম্ভীর স্বরে বলে, দেখো পাখি,
এই গেম সবাইকে খেলার সুযোগ দেই না, আর সবার সাথে খেলিও না। তুমি স্পেশাল, তাই স্পেশাল ট্রিটমেন্ট। আজিন এবার একটু কটাক্ষ করে বলে। বলতে কি চাচ্ছেন সেটা স্পষ্ট করে বলুন না। ছেলেটা হেসে ওঠে। ওরে রাগী পাখি, বাহ, তোমার সাথে খেলেই তো মজা পাবো। শুনো, এই গেমটার নাম স্ল্যাপ আর কিস। এই কার্ডে স্ল্যাপ আর একটা কিস, তুমি যেটা তুলবে সেটা পাবে। মানে হয় তোমার গালে আমার নরম হাতের একটা চর, নয়তো আমার ঠোঁটের স্পর্শ। কেমন? একদম নিরীহ গেম না? আজিন এবার তীব্র কণ্ঠে বলে। আমি এসব গেম খেলতে আগ্রহী নই, দয়া করে আমার পথ ছাড়ুন। কথাটা বলেই আজিন পাশ কেটে যাওয়ার জন্য পা বাড়াতে ছেলেগুলো আবার সামনে এসে দাঁড়িয়ে আজিনকে থামিয়ে দেয়। একজন বলে, তোমার সাহস কি করে হয় আমাদের উপেক্ষা করার? জানোই তো সিনিয়রদের অবাধ্য হলে পরিণতি কি হতে পারে। আজিনের চোখ জ্বলে ওঠে, গলা স্বর কাঁপে কিন্তু থামে না। বলে, আপনারা সিনিয়র, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, র্যাগিংয়ের নামে কোনো মেয়েকে হেনস্থা করা যদি হয় আপনাদের শ্রেষ্ঠত্ব, তাহলে আপনাদের মতো মানুষদের শিক্ষা হওয়া প্রয়োজন। ছেলেগুলো আরও ঘিরে ধরে আজিনের চারপাশ। পথ রুদ্ধ হয়ে যায়। ঠিক তখনই রাস্তা ধরে এগিয়ে আসছে একটি কালো গাড়ি। গাড়ির ভেতর অমিত। সে সামনে হওয়া ঘটনাটি লক্ষ্য করে গাড়ি থামিয়ে নেয়। দূর থেকেও মেয়েটির পেছন দিকে সে হালকা গোলাপি ওনারটা, সোজা চুল, মাথা তুলে দাঁড়ানো। সেই পরিস্থিতির ভঙ্গি দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। মীরা, অমিত নিঃশব্দে ফিসফিস করে। সে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে। চোখ ঠান্ডা, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। ছেলেগুলোর মুখে এখনো বিকৃত হাসি। কেউ কার্ড নাড়ছে, কেউ হাসতে হাসতে কিছু বলছে। তাদের এসব কর্মকাণ্ড দেখে অমিত ঠাস শব্দ তুলে গাড়ি দরজা খুলে নামে। আজিনের পিছন থেকে ছেলেগুলোর পানে এগিয়ে আসে। তার জুতার ধুল ওঠে, চোখের রাগের তীব্র আঁচ। ছেলেগুলোর মধ্যে একজন বলতে থাকে, এই রে দোস্ত, পাখি তো জ্ঞান দিচ্ছে, তবে এই জ্ঞান দেওয়ার প্রতিদান হিসেবে একটা কিস নেবে তো? ঠিক তখনই আজিন উপলব্ধি করে তার এক হাতের পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আজিন ভীতু চোখ তুলে মুখের পানে চেয়ে দেখে নবীন বর্ণের দিন ক্লাসে যে ছেলেটার সাথে তার প্রথম চোখাচোখি হয়েছে। ছেলেগুলো একটু থমকে যায়। একজন বলে ওঠে, এই তুই কে রে? ছেলেটা চোখ ঠান্ডা রেখে ধীরে বলে। চারপাশ হঠাৎ নিস্তব্ধ। ছেলেটির মুখ কঠিন, তীব্র, দৃঢ় কণ্ঠে বলে, এখন কার্ডটা আপনারা তুলবেন। দুটোই পাঁচ লেখা আছে, এক হাত মুখে আর এক হাত থানার হাজতে। কোনটা নেবেন বলুন? ছেলেগুলোর মধ্যে একটা ছেলে কপাল জমে ওঠে। সে তাদের দলের লিডার। ছেলেটির কানের কাছে গিয়ে নিচু গলায় বলে, দোস্ত, ওর সাথে লাগতে যাস না। আমি ওকে চিনি, এমপি নাসির উদ্দিনের ছোট ছেলে। মাথা পুরোই গরম, কি করে বেশে তার কোনো ঠিক নেই। সিনিয়র বলে ছাড় দেবে না, গায়ে হাত তুলতে পারে। চল, অনেক হয়েছে, আর না। ছেলেগুলো এবার এক একে পিছু হটতে থাকে, তবে তাদের চোখ জড়তায় পশু নেয়, রাগ স্পষ্ট। আজিন থমকে দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়। সেগুলোর পান থেকে দৃষ্টি সরিয়ে এবার তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটির মুখে একরকম প্রশান্ত স্নিগ্ধ হাসি। ওদিকে অমিত দূর থেকে দাঁড়িয়ে চুপচাপ পুরোটা দেখছে। তার দৃষ্টি একটু নড়ল না। সোজা আজিনা ছেলেটির দিকে। ছেলেটির মুখে মৃদু হাসি লেগেই আছে। আজিনকে বলে, কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? সরি ফর দ্যাট, তুমি বলে ফেলেছি। তবে এটাও ঠিক, সিনিয়রের কাউকে তো কেউ আর আপনি করে বলে না, তাই না? আজিন একটু হতবাক হয়, ধীর নিচু কণ্ঠে বলে, আপনি আমাকে চেনেন? ছেলেটির মুখে সে একই আত্মবিশ্বাসী হাসি ধরে হালকা মাথা নাড়ে, বলে, হ্যাঁ, আমাদের জীবনে কিছু মানুষ আছে যাদের প্রথম দেখাতেই মনে থেকে যায়। তুমি যেমন একজন, যারা অজান্তেই মনে এমন একটা জায়গা দখল করে নেয় যেটা অনেকের পক্ষে ছোঁয়া অসম্ভব। আজিন শব্দ খুঁজে পায় না। ছেলেটার কথা শুনে কিছু বলার আগেই ছেলেটা হালকা হেসে তার পানে হাত বাড়িতেই বলতে থাকে, বাই দ্য ওয়ে, আমি নাজিম উদ্দিন। ইউ ক্যান কল মি নাজিম। আমি ফার্স্ট ইয়ার, তোমার সাথেই বিবিএতে। আমাদের আগে একবার দেখা হয়েছিল, তুমি হয়তো ভুলে গেছো। আজিন একটু দ্বিধায় পড়ে হাত বাড়িয়ে দিবে কিনা ভাবছে। ঠিক তখনই এক জল গাড়ির হর্ন। দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকাই পাশে।
গাড়িটা থেমে আছে। সামনের থেকে দেখা যাচ্ছে ভেতরে অমিত নিঃশব্দ, নিস্পৃহ, চোখে কিছু অনুচ্চারিত ব্যথা। আজিন আর নাজিম রাস্তার দুপাশে সরে তাকে যাওয়ার জন্য জায়গা করে দেয়। তারপর গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আজিন নিশ্চল হয়ে তাকিয়ে থাকে গতিময় গাড়িটার পানে। চোখে যেন একটু অভিমানও আছে তার। নাজিম একটু এগিয়ে তার সামনে এসে দাঁড়ায়, বলে, চলো ক্লাসে যাবে না? আজিন ধ্যান ভেঙে নাজিমের পানে তাকায়, মাথা নাড়িয়ে ওর সঙ্গে পা মিলায়। হাঁটতে হাঁটতে হঠাৎ নাজিম বলে ওঠে, তোমার নামটাই তো এখনো বলনি। আজিন হালকা গলায় বলে, আমি আজরিন, আজরিন হুসাইন। নাইস নেম। ছেলেটার গলায় প্রশংসা রেশ, মুখেও প্রশংসিত ভঙ্গি। একটু থেমে আজিন এবার নিজেই প্রশ্ন করে বসে, আপনি বললেন না আমাদের আগে একবার দেখা হয়েছে? আসলে আমার মনে আছে, সেদিন নবীনবরণ অনুষ্ঠানের দিন ক্লাসরুমে, তাই না? নাজিম বিস্ময়ের হাসি হেসে বলে, বাহ, তুমি তাহলে আমায় মনে রেখেছো? আজিন মৃদু হাসি সাথে বলে, থ্যাঙ্কস। কেন? এই ছেলেগুলোর হাত থেকে আমায় বাঁচানোর জন্য। নাজিম একটু গম্ভীর হয়ে বলে, তুমি আমাকে ধন্যবাদ দিলে নাকি অপমান করলে, কোনটা? আজিন একটু হেসে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনার কথা শুনে মনে হলো ছেলেগুলো ভয় পেয়েছে, কিন্তু ওরা সিনিয়র আর আপনি তো জুনিয়র, তাহলে ভয় কেন? নাজিম চোখ টিপে হেসে বলে, যেদিন আপনি থেকে সম্পর্কটা তুমি অথবা তুই হয়ে যাবে সেদিন বলবো, আজ না হয় এটা থাক। এভাবেই দুজন কথা বলতে বলতে একসাথে হেঁটে চলে যায় তাদের ডিপার্টমেন্ট ভবনের পানে। তাদের চোখে মুখে নতুন পরিচয়ের ঝিলিক। আজিন আর নাজিম ক্লাসরুমের সামনে এসে থমকে দাঁড়ায়। ভেতরে অদ্ভুত দৃশ্য, অমিত ক্লাস নিচ্ছে। আজিন অবাক হয়ে ভাবে, এইমাত্রই তো ওনাকে গাড়ি নিয়ে আসতে দেখলাম। এই অল্প সময়ে উনি কিভাবে অফিস ঘুরে ক্লাসে এলেন? মানুষটা সত্যি আবার রাক্ষস না তো? আজিনের ভেতরে এবার চিন্তা, কিন্তু বাইরে এসে নিঃশব্দে নিশ্চুপে দাঁড়িয়ে আছে। তার পাশে থাকা নাজিম একটু এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, মে আই কাম ইন স্যার? অমিত একবার চোখ তুলে তাকায় দরজার পানে, কিন্তু ঠিকভাবে না। আজিনের পানে চোখ গেলেও যেন দেখো না দেখার ভঙ্গি ঠান্ডা গলায় বলে ওঠে, আমি দেরি করে ক্লাসে আসা পছন্দ করি না, তাই ওইখানে দাঁড়িয়ে থেকেই ক্লাস করো। নাজিম মিনতি করে। অমিত এবার একটু রুক্ষ স্বরে বলে, আমি তোমাদের ক্লাসে ঢুকতে দেব কিনা সেটা আমার ডিসিশন। তোমাদের কাছ থেকে কোনো এক্সপ্লেইন শুনতে চেয়েছি আমি? নাজিম হতাশ হয়ে মাথা নিচু করে নেয়। আজিম পাশ থেকে নিচু গলায় নাজিমকে বলে, ওনার সঙ্গে কথা বাড়াতে যাবেন না। একবার সিদ্ধান্ত নিলে উনি আর পেছনে হাঁটেন না। এমনকি নিজের চাকরি নিয়েও যদি লড়তে হয় তবুও সিদ্ধান্ত বদলাবেন না। তাই আমরা বরং চুপচাপ দাঁড়িয়ে থাকি। ঘাড় ঘুরিয়ে নাজিম একটু আজিনের কাছে গিয়ে কৌতূহল নিয়ে বলে, তুমি এত কিছু জানো কিভাবে? আজিম ফিস ফিসায়, আমি মানুষের চেহারা দেখে সব করতে পারি। নাজিম মুখে হাসি ফুটে ওঠে। এই নীরব দৃশ্য অমিত আর চোখে দেখে বিস্ফোরিত হয়ে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, তোমাদের কি আত্মসম্মান নেই? এতগুলো স্টুডেন্টদের মতো তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি, আর তোমরা কিনা নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করছো। তৎক্ষণাৎ নাজিম চুপ হয়ে যায়। হাসি মিলিয়ে যায় তার মুখ থেকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আজিম, তার তো যেন অপমান আর মৌন প্রতীক্ষার চাদরে ঢেকে যায় পুরো অস্তিত্ব। আর সে চোখ উল্টে অমিতের পানে তাকিয়ে ভাবে, জানি রাক্ষস ইচ্ছে করে এমন করে, আমাকে সবসময় সবার সামনে অপমান করা, কষ্ট দেয়া, এ সবই তো ওনার কাজ। তারপর নিজের ভিতরে থাকা ছোট্ট প্রাণটাকে মনে মনে বলে, তুমি দেখছো তো তোমার পাপা মাকে কিভাবে অপমান করে কষ্ট দিচ্ছে। তুমিই বলো, এত কিছুর পরেও কি আমাদের ওনার সাথে থাকা উচিত? এভাবে আজিম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সময় কাটাচ্ছে। কিছুটা সময় যাওয়ার পর আশঙ্কিক আজিম উপলব্ধি করে এক ধরনের ক্লান্তি যেন ধীরে ধীরে তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। তার মাথাটা হালকা চক্কর দিয়ে ওঠে, শরীর তুলে ওঠে। অজান্তে পড়ে যেতে যেতে পাশে দাঁড়িয়ে থাকা নাজিমের শার্টের হাতের কাপড় টেনে ধরে। নাজিম তার পড়ে যাওয়ার আশ করতে পেরে দ্রুত তাকে আগলে নেয় কোমল অথচ দৃঢ়ভাবে। আর আজিম ধীরে ধীরে হেলে পড়ে যায় নাজিমের বাহুতে। কণ্ঠে উৎকণ্ঠার নিয়ে নাজিম বলতে থাকে, আজরিন, তুমি ঠিক আছো তো? এদিকেই অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্লাসরুম জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। চারপাশে শিক্ষার্থীরা বিস্মিত চোখে তাকিয়ে আছে দরজার পানে।
অমিত ডেস্কের সামনে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে। মুহূর্তে তার মুখটা দুশ্চিন্তায় রক্তহীন হয়ে ওঠে। সে বিলম্ব না করে ডেস্ক ছেড়ে দ্রুত পায়ে দরজার পানে এগুতে এগুতে নিজেকে অস্পষ্ট কণ্ঠে বলে,